বিশ্বকাপ শেষ, সময় এখন সেরা একাদশের পাশাপাশি ফ্লপ একাদশও, যারা এই বিশ্বকাপে ভালো পারফরমেন্সের প্রত্যাশা দিয়েছিলেন দর্শকদেরকে, কিন্তু করেছেন এক হতাশা উপহার দিয়েছেন, ভালো করতে পারেননি বা প্রত্যাশার ধারে কাছে পারফরমেন্স করতে পারেননি। কোন 11 জন থাকছেন এই বিশ্বকাপের ফ্লপ একাদশে, আমরা আজকে সেটাই জানার চেষ্টা করব। আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি যে এই ফ্লপ একাদশে থাকাটা নিশ্চয়ই কোনো ফুটবলারের জন্য কাঙ্ক্ষিত বিষয় নয়। ডেফিনেটলি না। এবং আমরা এখানে মূলত আসলে যখন বেস্ট ইলেভেনের কিছু ক্রাইটেরিয়া থাকে, যে আমরা এক একজন এক একভাবে ক্রাইটেরিয়া সেট করে, যে আমরা ধরে নিলাম যে সেমিফাইনালে যে দলগুলো আসছে তাদেরকে থেকে প্লেয়ার চুজ করছে। ফ্লপ 11 তে এরকম কোনো ক্রাইটেরিয়া আসলে থাকতে মানে বিশ্বকাপে তো কেউ খেলতে আসে না যে ফ্লপ 11-এ থাকবো। তো সেই জায়গায় হচ্ছে আমরা একটা ক্রাইটেরিয়া সেট করছি, হচ্ছে এটা পুরোটাই সাবজেক্টিভ অবভিয়াসলি, যে কোন প্লেয়াররা, আপনি যেটা বললেন যে খুব ভালো করবে, তারা তো আর নিশ্চয়ই বলে জানি যে আমি এটা করবো। আমরা মানুষ ধরে নিয়েছিল তারা খুব ভালো করার সম্ভাবনা আছে, কিন্তু তারা হয় খুবই বাজে খেলেছেন, অথবা যতটা প্রত্যাশিত ছিল তার ধারে কাছেও যেতে পারেননি। ওইখান থেকে আমরা প্লেয়ার কিছু একটা নমিনেশন আমরা অলরেডি রেডি করেছি, এখান থেকে আমরা তো 11টা তৈরি করবো আর কি। গোলকিপিং দিয়েই তাহলে শুরু করা যাক। গোলকিপিং আমি আসলে একটা নামের বাইরে আর কোনো নাম চিন্তা করার কোনো দরকার মনে করিনি। ফার্নান্দো মুসলেরা, উরুগুয়ের দলটাতে আমরা যেটা জানি যে আসলে তিনি যে সমস্ত ভুল করেছেন তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকাও সম্ভব না। এবং উরুগুয়ে দলটাতে আমরা ভাবছিলাম যে বিএলসার দিনে উরুগুয়ে দল যেরকম একটা ফাইটিং স্পিরিট আছে প্লাস টেকনিক্যাল স্কিল আছে, উরুগুয়ে ভালো করবে। বাট তাদের টিমের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, কোচ খেলোয়াড়দের দূরত্ব ছিল, সেটা হয়নি। বাট এর মধ্যেও মুজলের হচ্ছেন এমন একজন যিনি 3 ম্যাচে 3টা ভুল করেছেন, যে 3টা ভুলের কারণে উরুগুয়ে 3 ম্যাচেই গোল খেয়েছে। তো এমন একজনকে আসলে ফ্লপ 11-এ না রাখাটাই বরং বেশি আশ্চর্য হবে আর কি। তো মুজলের আমাদের ফ্লপ গোলকিপার। আচ্ছা, কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আমাদের গোলকিপার নির্বাচিত হয়েছেন মুসলেরা। আচ্ছা, এবার আমরা ডিফেন্স লাইনে তাহলে যাই একে একে। ডিফেন্স লাইনে রাইট ব্যাক দিয়ে শুরু করি আমরা। রাইট ব্যাকে আমি এখানে 3টা অপশন রেখেছি। একটু হয়তো চমক বলতে পারেন, আর্জেন্টিনা সমর্থকরা তেড়ে আসতে পারেন। আমি এখানে মলিনাকে রেখেছি অপশনে। আর্জেন্টিনা যদিও কি ফাইনালিস্ট ফ্লপ একাদশে, আর্জেন্টিনা যদিও ফাইনাল খেলেছে এবং ফাইনাল খেলা দলের কোনো প্লেয়ারকে মূলত ফাইনাল খেলা দলের স্টার্টিং 11-এ নিয়মিত খেলেছেন এমন একজন প্লেয়ারকে ফ্লপ 11-এ রাখাটা আই গেস আর্জেন্টিনার সমর্থকরা তেড়ে এলেও সেটাকে খুব বেশি না, এখন আসলে তারা এতটাই ভেঙে পড়েছেন, তেড়ে আসার আর মন মানসিকতাও নেই। কিন্তু আর্জেন্টিনার যদি একটা উইকনেস আমরা বলছি যে আর্জেন্টিনার উইংয়ের দুই পাশে উইকনেস ছিল, বাট তার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে রাইট ব্যাক পজিশনটা সবচেয়ে বেশি উইক ছিল। তো মলিনের পাশাপাশি আরও দুটি নাম আমরা রেখেছি। এখানেও আরেকটা ইংল্যান্ড সমর্থকরা হয়তো বিরক্ত হতে পারেন বা চেলসি সমর্থকরা, রিস জেমসকে রেখেছি, কারণ রিস জেমসকে নেওয়া হয়েছিল ইংল্যান্ড কোচ ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে বাদ দিয়ে যাদেরকে রেখেছিলেন, তার মধ্যে রিস জেমসের উপর সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল যে ট্রেন্ডকে না নেওয়ার কারণে ইংল্যান্ডের রাইট ব্যাক থেকে যে একটা ক্রিয়েটিভ পাসিং, যে ক্রিয়েটিভিটি সাপ্লাই, সেটা রিস জেমস দেবেন। তো সেটা রিস জেমস খুব একটা অতটা ভালো করতে পারেনি, তার কাছে প্রত্যাশিত যতটা ছিল তার খুব বেশি ধারে কাছে যেতে পারেনি। আরেকটা নাম ইয়োশুয়া কিমিক, জার্মানি রাউন্ড অফ 32-তে বাদ গেছে। সো জার্মানির আরও 10 জন যে প্লেয়ার নেই নমিনেশনে, সেটা একটা এখানে আসলে আমরা মানুয়েল নয়রকে হয়তো গোলকিপিংয়ে রাখতে পারতাম, বাট মুজলের আসলে যেটা বললাম অপ্রতিদ্বন্দ্বী। বাট কিমিক এখানে জার্মানির সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ারদের একজন, জার্মানির ক্যাপ্টেন, কিন্তু তিনি তার সেরা ফর্ম তার সাধারণ ফর্মও দেখাতে পারেন আর কি। তো সেই জায়গায় এখন আমার কাছে 3টে অপশনের মধ্যে যে কোনো একটা। আপনার কি মনে হচ্ছে এই 3টের মধ্যে কোনটা? কিমিক। কারণ কিমিকের কাছ থেকে আপনি তো অভিজ্ঞতার কথা বললেন, তাছাড়া তার যে একটা লিডারশিপ অ্যাবিলিটি, সেই জায়গা থেকে কিন্তু জার্মানির যারা একটা ছিল যে তরুণ খেলোয়াড় অনেক আছেন দলে, তাদেরকে তিনি লিড করবেন, সেই ভূমিকাটাও তিনি ব্যর্থ। তো মাঠে একটা অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি এই জায়গায় যে ব্যর্থতা, সেখানে বাকি দুজনকে আসলে প্রত্যাশার জায়গা যদি বলেন অনেক পেছনে ফেলে দিয়েছেন কিমিক। আচ্ছা, সেন্টার ব্যাক পজিশনে আসলে খুব বেশি ফ্লপ যদি আমরা বলি, খারাপ হয়তো অনেকেই খেলেছেন, কিন্তু প্রত্যাশা এবং পারফরমেন্সের মধ্যে অনেক বেশি গ্যাপ ছিল। এই জায়গায় আমি 2টা নামের বাইরে খুব বেশি নাম আমি অনেক চিন্তা করে বের করতে পারিনি। একটা হচ্ছে লিভারপুল সমর্থক এবং নেদারল্যান্ড সমর্থকরা দুঃখিত, বাট ভার্জিল ভ্যান ডাইক উড বি ওয়ান অফ দেম। ভার্জিল ভ্যান ডাইক এখনও ভাবা হয় যে তিনি বিশ্বের
হয়তো সেরা সেন্টার ব্যাক অথবা অন্যতম সেরা, অ্যাটলিস্ট অন্যতম সেরা সেন্টার ব্যাক মনে হয়। কিন্তু এই বিশ্বকাপে নেদারল্যান্ডস একেবারে যে খুব আহামরি খেলেছে তাও না, এবং সে পথে ভার্জিল ভ্যান ডাইকের দিক থেকে আমরা খুব বেশি দারুণ কোনো মোমেন্ট বা ওরকম কিছু খুব বেশি একটা দেখা যায়নি। বা অবশ্যই ডিফেন্সে তো আর তিনি ক্রিয়েটিভ কিছু দেখাবেন না, বাট যেটা ওই যে ডিফেন্ডিংয়ে তার কাছ থেকে যে লিডারশিপ, তার কাছ মানে তার যে অরা আমরা লিভারপুলে দেখেছি, সেই জিনিসটা খুব বেশি একটা দেখা যায়নি। আর আরেকজন কুলিবালি, এটাও অনেকটা মুজলেরার মতো, তার আসলে কোনো প্রতিদ্বন্দ্বী হয় না। তিনি সেনেগাল যে খুব বেশি ভালো করতে পারেনি তার একটা বড় রিজন ডিফেন্সে কুলিবালির একের পর এক মিস্টেক। খুব হয়তো বল অপোনেন্টের কাছে দিয়ে দিয়েছেন বা অপোনেন্ট তাকে বাইপাস করে খুব দ্রুত চলে গেছে। একটা সময়ে জাস্ট খুব বেশি দিন আগের কথা না, কয়েক বছর আগে, 3-4 বছর বা 5 বছর আগেও কুলিবালিকে ভাবা হতো বেস্ট সেন্টার ব্যাক ইন দ্য ওয়ার্ল্ডের আলোচনায় তাকে রাখা হতো। সেই কুলিবালি, হ্যাঁ তার বয়স একটু বেড়েছে, বাট স্টিল ডিফেন্ডাররা তো একটু বয়স বাড়লেও খেলতে পারে। তাছাড়া বিশ্বকাপের মতো ইভেন্টে সানে, কোলিবালি এই ধরনের খেলোয়াড়দের কাছ থেকে তো দলের প্রত্যাশাটাও বেশি থাকে, তাদের ক্লাব ফুটবলে খেলে সেই অভিজ্ঞতাটা আছে। তো সেই জায়গায় কুলিবালির একের পর এক মিস্টেক সেনেগালকে অনেক বেশি ভুগিয়েছে। এবার আসি লেফট ব্যাক পজিশনেও অ্যাগেইন একটু বিতর্কের হয়তো জায়গা আছে। সেটা হচ্ছে আমার কাছে, আমি দুটোর নাম রেখেছি। একটা হচ্ছে নুনো মেন্দেস, পর্তুগাল ফ্যানরা হয়তো খুব বিরক্ত হতে পারেন বা পিএসজি ফ্যানরা, যে নুনো মেন্দেস বলা হয় যে বেস্ট লেফট ব্যাক ইন দ্য ওয়ার্ল্ড, এবং সেই কারণে লামিন ইয়ামাল বলেছেন যে তার ফেস করা সবচেয়ে কঠিন ডিফেন্ডার, এবং সেই কারণেই তাকে আমি ফ্লপ 11-এ রেখেছি। বেস্ট লেফট ব্যাক ইন দ্য ওয়ার্ল্ড আমি যখন বলছি, তার কাছ থেকে পারফরমেন্সটাও ওই ধরনেরই প্রত্যাশিত ছিল। সেই জায়গায় নুনো মেন্দেস কিছু ঝলক দেখিয়েছেন, কিন্তু আমি ওই যে বললাম যে কিছু ঝলক দেখানো আর বেস্ট লেফট ব্যাক ইন দ্য ওয়ার্ল্ড হিসেবে খেলা, দুইটার মধ্যে যে ডিফারেন্সটা, সেই কারণে হচ্ছে আমি নুনো মেন্দেসকে এখানে রেখেছি। আরেকটা নাম হচ্ছে নিকো ওরেইলি। ইংল্যান্ডের, আমরা বলছিলাম যে ইংল্যান্ডের এবার বল পায়ে দক্ষ প্লেয়ার টমাস টুকেল অনেককে নেননি, ট্রেন্ট, পালমার, ফোডেন। তো সেই জায়গায় নিকো ওরেইলির উপর ভরসা করা হচ্ছিল যে তিনি ডিফেন্ডার, বাট এট দ্য সেম টাইম তিনি যে কোনো পজিশনেই খেলতে পারেন এবং বল পায়ে বেশ দক্ষ। ইভিন টুকেল টুর্নামেন্টের আগে এটাও বলেছিলেন যে এ হচ্ছে এমন একটা প্লেয়ার, তাকে যে কোনো পজিশনে তিনি আপনি চাইলে নামিয়ে দিতে পারেন। হ্যাঁ, তো এতটা তাকে দেওয়া হয়েছিল, তাকে হাইপে তোলা হয়েছিল, সেই জায়গায় নিকো ওরেইলি খুব একটা তেমন কিছুই করেননি আসলে। তো ওই জায়গায় আমি এই দুটো নামকে রাখছি। এখন আপনার কি মনে হচ্ছে কে এখানে? নুনো, কারণ আপনি যদি ওই এক্সপেকটেশন আর রিয়েলিটির মাঝে যে গ্যাপের কথা বলেন, নুনোর কাছ থেকে আসলেই বিশেষ করে পিএসজির হয়ে যাই মৌসুমটা গেল, এরপরে এক্সপেকটেশন যা ছিল তার বলা চলে ধারে কাছে তিনি যেতে পারেননি বিশ্বকাপে, এবং পর্তুগালের ব্যর্থতার অন্যতম কারণ। সত্যি বলতে আমি নুনো মেন্দেস এবং রোনালদোর কম্বিনেশনটা খুব ভালো জমবে ভেবেছিলাম, যে নুনো মেন্দেসের ক্রস, নেশনস লিগ কিন্তু পর্তুগাল জিতেছিল, অন্যতম বড় কারণ ছিল এটাই। হ্যাঁ, তো আমি ওইটা এক্সপেক্ট করেছিলাম যে পর্তুগালের ম্যাচে নুনো মেন্দেস তো ক্রসের দারুণ, বা ওইদিকে জোয়া ক্যান্সেলও ছিলেন, যে নুনো মেন্দেস এবং জোয়া ক্যান্সেলর ক্রস, ওইদিকে পর্তুগালের রোনালদোর হেড, হয়তো পর্তুগাল অনেক গোল পাবে, সেই জায়গাটায় কিছুই হয়নি। তো ওইটা একটা বড় কারণ নুনো মেন্দেসের উপরে হতাশ হওয়ার ক্ষেত্রে। আচ্ছা, মিডফিল্ডে আমরা 4-2-1-3 মানে 2 ডিফেন্সিভ মিডফিল্ডার বা আপনি সেন্ট্রাল মিডফিল্ডার ধরতে পারেন, এরকম একটা ফরমেশন সাজিয়েছি। তো সেই জায়গায় আমি প্রথমে মিডফিল্ডে এই দুইটা পজিশনের জন্য 3টা নাম আমি রেখেছি: আর্দা গুলার, ফেদেরিকো ভালভের্দে এবং ভিতিনিয়া। আর্দা গুলার রিয়াল মাদ্রিদে অসাধারণ খেলেছেন এই সিজনে, নিজেকে প্রুভ করেছেন। তুরস্ক অ্যাজ এ টিমই ফ্লপ, ভাবাও ছিল ডার্ক হর্স, সেই জায়গায় তারা গ্রুপ স্টেজে বাদ গেছে, এবং সেটাও কার গ্রুপ থেকে? অস্ট্রেলিয়া, ইউএসএ এবং প্যারাগুয়ে গ্রুপ থেকে। সহজ একটা গ্রুপ ছিল। তো সেই জায়গায় তারা, এবং তার একটা বড় রিজন আমি বলবো আর্দা গুলার, যে আর্দা গুলার হয়তো ওই যে নুনো মেন্দেস ভাইদের মতো যে হয়তো কিছু ঝলক দেখিয়েছেন, কিন্তু এখন একজন খেলোয়াড়কে যখন তুরস্কের মেসি বলা হয়, তো তার লেভেলটা তো অনেক হাই। হ্যাঁ, এবং তুরস্ককে যেভাবে হাইপে তোলা হয়েছিল, ঠিক সেটা আর্দা গুলারেরও একটা বড় রিজন ছিল, যে আর্দা গুলার রিয়াল মাদ্রিদে খেলছেন, ভালো খেলছেন, বল পায়ে বেশ ক্রিয়েটিভ একটা প্লেয়ার। অনেকটা আমাদের মানে যারা ক্লাব ফুটবলটা ফলো করি, আমাদের প্রত্যাশা ছিল আর্লিং হালান্ডের মতো তিনি নরওয়েকে টানবেন। হ্যাঁ, নরওয়েকে যেভাবে আর্লিং হালান্ড টেনেছেন সেভাবে তিনি তুরস্ককে টানবেন। তো সেই জায়গায় গুলের খুব একটা ভালো খেলতে পারেনি। ভালভার্দে তো পুরো উরুগুয়ের হার্টবিট হওয়ার কথা ছিল, সেখানে উরুগুয়ের ফ্লপ হওয়ার একটা বড় রিজন ফেদেরিকো ভালভার্দে, কিছুই করতে পারেননি। মিডফিল্ড থেকে তার কাছ থেকে যে
তার ফিটনেস, মানে তার ফিটনেস বলতে তার যে দম, তার যে দূর থেকে শর্ট করে রিয়াল রিয়াল মাদ্রিদে মাদ্রিদে যেটা দেখেছি, পুরো মাঠ দাপিয়ে বেড়ান। হ্যাঁ। তো এবং বারবার এই টাচ লাইন ধরে বা মাঠ ধরে পুরোটা কভার করা, ওই জিনিসটা, এবং বিএলসার কৌশলে ভালভার্দেকে বলা হচ্ছিল যে মানে তিনি হবেন উরুগুয়ের সবচেয়ে বড়, মানে কি বলবো, তাকে ঘিরে উরুগুয়ে খেলবে, তুরুপের তাস। হ্যাঁ, সবচেয়ে বড় তুরুপেতা। সেই জায়গায় ভালভার্দে কিছুই করেননি, মানে না তিনি গোল করানো বলুন, করা বলুন, মিডফিল্ডে খেলা গড়া বলুন, প্রেস করা বলুন, কোনো দিকেই তার কাছ থেকে এবার খুব বেশি কিছু দেখা যায়নি। উরুগুয়ের মিডিয়াগুলোর খবর অনুযায়ী যে দলের ভেতরে যে বিভাজনটা হচ্ছিল সেটার একটা গ্রুপের তিনি লিডে তার একটা ছিলেন। বড় রিজন ছিল ভালভার্দে। এটার প্রভাবও মাঠে পড়তে পারে। মাঠে পড়তে পারে। আরেকটা হচ্ছে ভিতিনিয়া, পিএসজির হয়ে অসাধারণ খেলছেন, বেস্ট মিডফিল্ডারদের ইন দ্য ওয়ার্ল্ডের তালিকা করলে আপনি যদি 2-3 জনের তালিকা করেন সেখানেও ভিতিনিয়াকে রাখতে হবে। বাট পর্তুগাল গ্রুপ পর্বে কোনো মতে সেকেন্ড হয়ে উঠেছে, মানে কোনো মতে বলতে হচ্ছে কলম্বিয়ার গ্রুপ, আর সেখানে আছে একটা উজবেকিস্তান, সমঝোতায় ড্র করে থার্ড হয়ে, হ্যাঁ থার্ড না সেকেন্ড হয়ে, কিন্তু আপনার গ্রুপটাতে ছিল উজবেকিস্তান আর শুধু একটা বড় দল ছিল কলম্বিয়া, সেখানে তারা সেকেন্ড হয়েছে এবং এরপর তো খুব বেশি দূরে যেতে পারেনি, রাউন্ড অফ 16 বাদ পড়েছে। সেই জায়গায় ভিতিনিয়া মানে পর্তুগালের এই যে ধুকতে হওয়া, আমরা যেটা আসলে পর্তুগালের এভাবে বাদ পড়ায় বা খারাপ ফুটবল খেলায় অনেকেই রোনাল্ডোকে খুব দোষ দিচ্ছেন, কিন্তু পর্তুগালের যেই মিডফিল্ডটা ছিল সেখানে ভিতিনিয়া যে এত খারাপ করবেন এটা কেউই আসলে ভাবতে পারেনি। তো ওই জায়গায় হচ্ছে ওই কারণে ভিতিনিয়াকে রাখা। এখন আমরা এই দুইটা পজিশনের জন্য 3টা নাম আছে, আর্দা গুলার, ফেদেরিকো ভালভার্দে, ভিতিনিয়া। ভালভার্দে, ওকে, ভিতিনিয়া। আচ্ছা, আর্দা গুলার আপাতত মুক্তি পেলেন। ওকে, ছোট দলের বড় তারকা, তাই ছাড় পেলেন। যদি আমি অবশ্য ভিতিনিয়া জায়গায় আর্দা গুলারকেই রাখবো, কারণ ভিতিনিয়া স্টিল কিছুটা মিডফিল্ডে বল ডমিনেট করছে। আমিও হয়তো তাকে বেছে নিতাম, কিন্তু ওই যে বললাম যে তিনি তো তার পজিশনে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন, সেখান থেকে একেবারে পর্তুগালে ভরাডুবি হয়েছে। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যেই প্রত্যাশা এবং বাস্তবতার ব্যবধান, ভিতিনিয়া তারপরেও কিছুটা, সে তার কাছ থেকে আপনি যদি 90 এক্সপেক্ট করে থাকেন, তিনি হয়তো 60-70 হলেও দিয়েছেন। আর্দাগুলার কাছ থেকে হয়তো এক্সপেকটেশনই ছিল 80, তিনি 40ও দিতে পেরেছেন কিনা আমার সন্দেহ আছে। মানে তো সেই জায়গায় আমি হয়তো ক্ষমা তো চেয়েছেন তিনি, একেবারে পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছেন দেশবাসীর কাছে। সেই জায়গাটা আমি হয়তো আর্দাগুলারকেই ফ্লপ 11-এর দৌড়ে এগিয়ে রাখবো। ভিতিনিয়া খুব আমি ভিতিনিয়াকে মুক্তি দেবো আর কি এই জায়গাটা থেকে, যে আর্দাগুলো যতটা প্রত্যাশা পূরণে ব্যর্থ, তার চেয়ে ভিতিনিয়া তার চেয়ে একটু কম ব্যর্থ আর কি। জোসে মরিনিও চিন্তার অনেক বড় কারণ আপনি দিয়ে দিলেন। রিয়াল মাদ্রিদের 2 জন মিডফিল্ডারই ফ্লপ একাদশে এরই মধ্যে জায়গা করে নিয়েছেন। হ্যাঁ, দেখা যাক আর কেউ আসেন কিনা। আচ্ছা, অ্যাটাকিং মিডফিল্ডার আমি 2টো নাম রেখেছি, অ্যাকচুয়ালি 3টে নাম: ব্রুনো ফার্নান্দেজ, জামাল মুসিয়ালা এবং ভিয়েটস। জার্মানির 2জন, পর্তুগালের 1জন। জার্মানির 2জনের নাম কেন সেটার মতো বলার আর ব্যাখ্যা করার দরকার হয় না, কারণ জার্মানির খেলা বলাই হচ্ছিল যে এই 2জনকে কেন্দ্র করেই খেলবে। জার্মানি শুধু কুরাসাওয়ার বিপক্ষে 7-1 ছাড়া বাকি কোনো ম্যাচে খুব বেশি কিছু একেবারে যে দারুণ খেলেছে এমন হয়তো বলা যাবে না, এবং সেই জায়গাটা বড় রিজন হচ্ছে এই 2জনের ব্যর্থতা। আর ব্রুনো ফার্নান্দেজ, তার সঙ্গে কি ক্রিস্টিয়ানো রোনালদোর কোনো শত্রুতা আছে কিনা এটা নিয়ে আই গেস নিখিল বাংলা অনেক পুরনো চর্চা। হ্যাঁ, এবং নিখিল বাংলা পর্তুগাল সমর্থক গোষ্ঠী সম্ভবত এটা নিয়ে আলোচনা শেষ রাখেননি। তো ওই জায়গায় ব্রুনো ফার্নান্দেজ ম্যানচেস্টার ইউনাইটেড যে সিজনটা কাটিয়ে এসেছেন, সেই জায়গায় পর্তুগালের হয়ে একেবারে কিছুই করতে পারেনি। ব্রুনোর আসলে পর্তুগাল দলের খেলা দেখে মাঝে মধ্যে মনে হয় যে তিনি মাঠে নামেনি, রোনাল্ডোকে পাস দিব না দেন মনে হয় বাধ্য হয়ে, এরকম একটা অবস্থা। আচ্ছা, তো যাই হোক, এখন 3 জনের মধ্যে একজন বেছে নিতে হবে, কে সেটা? 3 জনের মধ্যে একজন ব্রুনো। আচ্ছা, আমি ওখানে ব্রুনোকেই রাখতাম, কারণ জামাল মুসিয়ালা এবং ভিয়েটস যতটা না ব্যর্থ, তার চেয়ে বেশি প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে বেশি ব্যবধান হচ্ছে ব্রুনোর। তো ওই জায়গাটা আমিও ব্রুনোকে রাখছি। আচ্ছা, রাইট উইংয়ে যে দুটো নাম আমি রাখতে যাচ্ছি, 2টা নামই ব্যাখ্যারও দাবি রাখে, আবার কেন রাখছি সেটার ইয়েও আছে, হয়তো মানুষ সেটা নিয়ে বিতর্ক করার আছে। সেটা হচ্ছে আমি 2টো অপশনকে রেখেছি। একটা হচ্ছে এনরিক, একটু ব্যাখ্যা করার দাবি রাখে এই কারণে যে এনরিক খুব বেশি খেলার সুযোগ পাননি, কিন্তু আমি রেখেছি এই কারণে যে এনরিকের বয়সও কম, কিন্তু এনরিকের লিওতে তার পারফরমেন্সের কারণে এবং তার প্রতিভা, তার মানে ব্রাজিলের নেক্সট সুপারস্টারও ভাবা হচ্ছে। 18তে পা দেওয়ার আগে রিয়াল মাদ্রিদ যেই পরিমাণ টাকা তার পেছনে ইনভেস্ট করেছে,
তো ওই জায়গায় তিনি এবং লিওতে যেভাবে খেলেছেন তাতে তার কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করা হচ্ছিল যে রিয়াল মাদ্রিদ তো খেলতে না পেরে অনেকটাই হারিয়ে যাচ্ছিলেন, কিন্তু ক্লাব বদল করে আবার ছন্দে ফিরে এসেছেন। এবং নেইমার যেহেতু পুরো ফিট ছিলেন না, ওইদিকে ভিনিসিয়াস, সেদিকে আবার রদ্রিগো ছিটকে গেলেন টুর্নামেন্ট শুরুর আগে। তো ওই জায়গায় এনরিকের কাছ থেকে আশা করা হচ্ছিল যে তিনি হয়তো কিছু করে দেখাবেন। তিনি একে তো সুযোগ পাননি, যখন সুযোগ পেয়েছেন সেই জায়গায় বিখ্যাত সব মিস করে বসেছেন। আপনার যদি মনে থাকে নরওয়ের বিপক্ষে সেকেন্ড হাফের শুরুতে ভিনিসিয়াস আউটসাইড অফ দ্য ফুট দারুণ একটা থ্রু বল দিয়েছিলেন, এনরিক সেই জায়গাটায় 1-on-1 উইথ দ্য গোলকিপারকে একা পেয়েও গোলটা করতে পারেন। সমস্যাটা হচ্ছে যে আপনি এনরিকের নামটা নিলেন, তো এখন এনরিক নামটা নিলে ব্রাজিল সমর্থকরা আগামী 4 বছর পর্যন্ত এই সময় ক্লাব ফুটবলে তিনি যাই করেন সবার মেমোরিতে এই নরওয়ের বিপক্ষে এই মিসটাই থাকবে। এবং আলটিমেটলি ওই মিসটা না হলে তো ব্রাজিল ওই ম্যাচটা হারতো কিনা, কস্টলি মিস ছিল। হ্যাঁ, তো ওই জায়গাটা সেই কারণে হচ্ছে এনরিকের নামটা রাখা, যে বয়সও তরুণ হলেও তার কাছ থেকে প্রত্যাশা একটু বেশি ছিল, সেটা তো পূরণ আর বিশেষ করে এই লেভেলে আপনি ওই ফিনিশিং আশা করবেন এবং ক্লাব ফুটবলে তিনি সেটা করেছেন। তো ওই জায়গায় তার কাছ থেকে একটা যেটা বললাম যে তিনি প্রত্যাশা পূরণ করতে পারেনি। আরেকটা নাম হচ্ছে সাকা, আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন, থার্ড প্লেসে হ্যাটট্রিক করা ফুটবলার। হ্যাঁ, থার্ড প্লেসে হ্যাটট্রিক করা হচ্ছে। থার্ড প্লেস হচ্ছে এমন একটা ম্যাচ যে ম্যাচটা আসলে কেন খেলে সেটা নিয়ে আপনি না, এই ম্যাচ খেলে গোল্ডেন বুট জিতেছেন একজন। হ্যাঁ, সেই ম্যাচ গোল্ডেন বুটের হিসেবে কেন আসে সেটা নিয়ে অনেক বিতর্ক করা আছে। যে দুইটা দল আপনি কোয়ার্টার ফাইনালে যারা হেরে যায় তাদেরকে তো আর পরে কোনো ম্যাচ দিচ্ছেন না, কিন্তু সেমিফাইনালে যারা হেরে যায় তাদের জন্য আপনি একটা ম্যাচ রাখছেন, তারা আবার সেখানে গোল করে সেটা আবার সেটা আবার আপনি কাউন্টও করছেন। তো সেই জায়গায় হ্যাটট্রিক করেছেন, এটাকে আমি আসলে কোনো গুনায় ধরতে চাই না। বাট এর আগে তিনি কি করেছেন সেই জায়গাটায় আপনি বলতে পারেন যে টমাস টুকেল তাকে তো নামাননি, খুব বেশি একটা সুযোগ দেননি। এখন সুযোগ দেননি সেটাও তো তার বার্তা তো আপনি ধরে নিতে পারেন, আপনি সুযোগ অর্জন করে নিতে পারেন। আপনাকে ভাবা হচ্ছিল, মানে সাকাকে ভাবা হচ্ছিল ইংল্যান্ডের সবচেয়ে ক্রিয়েটিভ প্লেয়ার এটাকে, যার মাধ্যমে খেলাটা হবে। তো সেই জায়গায় সাকা খুব বেশি আর্সেনাল দলের তো একজন সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। হ্যাঁ, তো সেই জায়গায় সাকা যদি সুযোগও না পেতেন সেটা দেয় তার, আবার যখন সুযোগ পেয়েছেন তখনও তিনি যে খুব একটা আলো ছড়াতে পেরেছেন তাও না। তো ওই বিবেচনা আমি সাকাকেও রেখেছি। আমি ওই যেটা বললাম থার্ড প্লেসের হ্যাটট্রিককে আমি গুণা ধরছি না। তো সেই জায়গায় এনরিক ভার্সেস সাকা ফর রাইট উইং। এনরিক। আচ্ছা, সাকা এমন কোনো কিছু করেননি যেটা ইংল্যান্ডকে খুব মানে বড় রকমের ক্ষতির কারণ হয়েছে। ইংল্যান্ড তো সেমিফাইনাল পর্যন্ত তাকে ছাড়াও চলে গেছে, কিন্তু এনরিকের এই এক মিসে ব্রাজিল টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বলা যায় সেই জায়গা থেকে। আচ্ছা, ফেয়ার এনাফ। এবার লেফট উইংয়ে আমার এখানেও দুটো নাম আছে, অ্যাগেইন ইংল্যান্ড এবং বার্সেলোনার, যদিও তিনি বার্সেলোনা এখন আর নন, বার্সেলোনা তাকে কেনার কথা ছিল, কেনেনি, ইংল্যান্ডের অন্য আরেকজন গর্ডনকে কিনেছে, সেটা হচ্ছে রাশফোর্ড। বার্সেলোনার নিজেকে প্রুফ করতে গিয়েছিলেন, কিছুটা প্রুফ করেছে না, যতটুকু সুযোগ পেয়েছেন করেছে। এই বিশ্বকাপে ভাবা হচ্ছিল যে বার্সেলোনা তাকে যেহেতু কিনছে না, তিনি হয়তো এই বিশ্বকাপে এমন কিছু করবেন যেটা নিয়ে তাকে নিয়ে অ্যাটলিস্ট ইংল্যান্ডের ক্লাবগুলোর মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে যাবে। সেই জায়গায় রাশফোর্ড কিছুই করতে পারেনি। মানে যখন তার জায়গায় গর্ডনকে নামানো হলো শুরু থেকেই, মানে প্রথম ম্যাচের সম্মত নেমেছিলেন, তারপর তার জায়গায় গর্ডনকে নামানো হলো, এরপর গর্ডনই ইংল্যান্ডের মূল একাদশে স্থায়ী হয়ে গেলেন, রাশফোর্ড বদলে নেমে যা কিছু সুযোগ পেয়েছেন এবং যখন 3-4-5 মিনিটের জন্য, হ্যাঁ, এবং যখন সুযোগ পেয়েছেন তখনও কিছু করতে পারেন। এবং তিনি খেললে বলা হয় যে তিনি ডিফেন্সের জন্য একটা লায়াবিলিটি হয়ে যান, কারণ তিনি প্রেস করেন না। তো সেই জায়গায় নিজের দলের ডিফেন্সের উপরই বাড়তি একটা প্রেশার তৈরি হয়। তো সেই হিসেবে হচ্ছে রাশফোর্ড এখানে রাখা। আরেকটা হচ্ছে সাদিও মানের বয়স হয়তো হয়ে গেছে, সৌদি আরবে খেলছেন এখন, বাট স্টিল সেনেগাল দলে কালিদু কুলিবালি যেমন ঠিক একই পরিমাণ ভরসা হওয়ার কথা ছিল মানের, কিন্তু সেনেগাল এবার অনেক ভালো ফুটবল খেলেও বিদায় নিয়েছে এবং তার একটা বড় রিজন আমি বলবো মানে নিষ্প্রভ থাকা। অন্যরা হয়তো চান্স মিস করেছেন, সেটা তো ফরওয়ার্ড মিস করবেনি, একটা ফরওয়ার্ড 5টা। তার সাবেক লিভারপুল শোধিত সালার কাছ থেকে মিশরের যেমন এক্সপেকটেশন ছিল, সেনেগালেরও একই, সানের কাছ থেকে তাই ছিল। তো সেই জায়গাটায় মানে খুব একটা ভালো খেলতে পারেননি, এই কারণে আমি দুটো নাম রেখেছি, রাশফোর্ড ভার্সেস মানে। ওকে, এখানে আমরা তাহলে মানেকেই রাখি। এগেইন সেই একই যুক্তি, রাশফোর্ড তার প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি, তবুও ইংল্যান্ড তো সেমিফাইনালে চলে গেছে, কিন্তু মানের ভালো না খেলাটা সেনেগালের পথ চলাটা থামিয়ে দিয়েছে। আচ্ছা, এখন আসি ফরওয়ার্ড লাইন। পর্তুগাল সমর্থকরা হয়তো আরেকবার, বা নিখিল বাংলা পর্তুগাল সমর্থক গোষ্ঠী যারা আছে বাংলাদেশে, তারা হয়তো আরেকবার যে এই লোক নিশ্চয়ই পর্তুগাল বিরোধী,
এরকম কিছু একটা চিন্তা করে নিতে পারেন। এমন একটি নাম আপনি নিতে যাচ্ছেন যার থাকার কথা ছিল, উচিত ছিল সেরা একাদশে, বেস্ট 11-এ, কিন্তু আমরা তাকে ওর্স্ট 11-এর হিসেবে আনতে বাধ্য হচ্ছি। দ্যাট ইজ ক্রিস্টিয়ানো রোনালদো। অফ কোর্স এটা নিয়ে আসলে আর করা নাই। সেই যে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে জোড়া গোলের পর বলেন আই এম ব্যাক, কিন্তু সেই ব্যাকটা আমরা আর দেখি নাই, যে হি ওয়াজ নট অ্যাকচুয়ালি প্রপারলি ব্যাক। আমরা তাকে প্রথম ম্যাচে তিনি সুযোগ পাননি। আচ্ছা, নামটা বলেই নেন, খোলাসা করেন। হ্যাঁ, বলেছি ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম ম্যাচে তিনি খুব একটা খেলার সুযোগ পাননি, মানে তাকে জায়গায় দেওয়া হয়নি। তাকে তখন তো ব্রুনো ফার্নান্দেজরা তাকে পাস দিচ্ছে না কেন, সেটা নিয়ে অনেক কথা হয়েছে। উজবেকিস্তান একেবারে খুবই সহজ একটা দল বলতে পারেন আপনি, এই বিশ্বকাপের সবচেয়ে না বিশ্বকাপে খেলা 48 দল সবাই শক্তিশালী, ঠিক আছে। রোনালদো ভক্তদেরও কিছু সুযোগ দিন। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু উজবেকিস্তানের বিপক্ষে 2টা গোল করলেন, হয়তো ওই দিন হ্যাটট্রিকও করতে পারতেন। ওই দিন আসলে ওই দিন এমনি দল ভালো খেলেছে, রোনালদো আসলে ভালো খেলেছে সেদিন, কিন্তু ওই যেটা বললাম অপোনেন্ট হচ্ছে উজবেকিস্তান। পরের ম্যাচে যখন কলম্বিয়া এলো, হি ওয়াজ নোওয়্যার, রোনালদোকে খুঁজেই পাওয়া গেল না। এরপর রাউন্ড অফ 16-এ পর্তুগাল বিদায় নিল এবং রোনালদোর তেমন কোনো অবদান ছাড়া নকআউট পর্বে একটা গোল করেছেন, সেটাও পেনাল্টি থেকে। নকআউট পর্বে একটা গোল করে এবার তিনি এই প্রথম তিনি নকআউট পর্বে কোনো গোল বা অ্যাসিস্ট করেন শেষ বিশ্বকাপে সেটা পেনাল্টি থেকে। আদারওয়াইজ অবভিয়াসলি 41 বছর বয়স, আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছি রোনালদোকে নিয়ে পুরো বিশ্বকাপ জুড়ে, কিন্তু স্টিল নামটা রোনালদো বলেই আপনি হয়তো এমন আলোচনা আছে নামটা রোনালদো বলেই তাকে মেইন 11 থেকে দূরে সরানো সম্ভব হয়নি কোচ রবার্তো মার্টিনেজের পক্ষে, বদলি হিসেবে তোলাও সম্ভব হয়। হ্যাঁ, তো সেই আবার নামটা রোনালদো বলেই আপনি তার পারফরমেন্সটা বারবার চোখে পড়বে যে তিনি কি করতে পারছেন, কি করতে পারেননি। তো ওই জন্য রোনালদো নামটা আসছে। আর এখানে আমি আরেকটা নাম দেখেছি, সেটা হচ্ছে হিউং-মিন সন। সাউথ কোরিয়া বলতে গেলে অনেক সহজ গ্রুপেই পড়েছে। সাউথ আফ্রিকা, মেক্সিকো, মানে চেক রিপাবলিক। সেই জায়গায় সাউথ কোরিয়ার শুরুটা খুব দারুণ হয়েছিল চেক রিপাবলিকের বিপক্ষে জিতে। এরপর তারা গ্রুপ পর্বে বাদ পড়ে গেল সাউথ আফ্রিকার কাছে হেরে, এবং সন হিউং-মিন প্রথম ম্যাচেই যে 3টা মিস করেছিলেন, এরপর আর তিনি নিজেকে খুঁজেই পেলেন। তো সাউথ কোরিয়ার বাদ পড়ার পেছনে একটা বড় রিজন হচ্ছেন সন হিউং-মিন। এখন আপনাদের জন্য সন হিউং-মিনও জার্সি নাম্বার 7 পরেন, রোনালদো জার্সি নাম্বার 7। আমাদের পজিশন বাকি আছে একটা ফ্লপ 11 স্ট্রাইকার, আপনি কাকে রাখবেন? এখন জার্সি নাম্বার 7 পড়লে তো আপনি রোনালদো হতে পারবেন না, তো এই জায়গায় তাই রোনালদোই। অনেকটা বলা যায় যে আপনি মুসলেরাকে যেভাবে দিয়েছিলেন এখানেও রোনালদো আসলে এতটা খারাপ খেলেছেন, এটা এই কারণে তিনি ওই আল নাসরের হয়ে ভালো ফুটবল খেলেছেন। এটা যদি আপনি কাউন্ট নাও করেন, এই যে ঠিক এক বছর আগে পর্তুগাল যে নেশনস লিগটা জিতলো, সেখানেও কিন্তু রোনালদো খুব ভালো খেলেছিলেন। ফলে বয়সটা আসলে মূল ব্যাপার না, রোনালদো এখনো এই লেভেলে পারফর্ম করতে পারেন, কিন্তু এই বিশ্বকাপে তিনি পারেননি। তাই এটা তাকে অবশ্যই আপনি ফ্লপই বলতে চাইবেন না। এবং যেহেতু নামটা ওই যে আমরা তো আমাদের এই ইভেন্টের মেইন পারপাসই ছিল যে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে পার্থক্য যার বেশি, তো নামটা রোনালদো বলে অবভিয়াসলি প্রত্যাশা ছিল একেবারে মেসির মতো পারফরম্যান্স। যেটা তার বিশ্বকাপের শেষ ম্যাচ হয়ে থাকলো স্পেনের বিপক্ষে ম্যাচটাতে মনে হচ্ছিল মানে রোনালদো মাঠে থেকেও নেই। হ্যাঁ, তো অবশ্যই স্পেনের বিপক্ষে সেটা অন্য সবাইকে দেখে মেসিকে এমবাপ্পেকে সবাইকে দেখেই মনে হচ্ছে। এনিওয়ে, বাট যেটা বললাম যে নামটা রোনালদো বলে আমরা হয়তো মেসি লেভেলের পারফরমেন্স আশা করেছিলাম, মেসি বা যেরকম করেছে বা তার কাছাকাছি কিছু। সেই জায়গায় উজবেকিস্তানের বিপক্ষে 2টা গোল আর নকআউট পর্বে পেনাল্টিতে একটা গোল ছাড়া রোনালদোর কাছ থেকে আমরা তেমন কিছুই দেখিনি। মানে ইভেন মুভমেন্ট বলুন বা বল পায়ে কোনো দিকে কিছু দেখিনি। তো সেই জায়গায় আমারও মনে হচ্ছে এখানে রোনালদোর নামটাই থাকাটা দরকার। তো আমাদের এই হচ্ছে 11 ওয়ার্স্ট 11 ওয়ার্ল্ড কাপ 2026। আপনি যদি আমাদের দর্শকদের নামগুলো একবার একটু সিরিয়ালে বলেন। গোলকিপার ফার্নান্দো মুসলেরা, রাইট ব্যাক কিউমিক, 2 সেন্টার ব্যাক কুলিবালি এবং ভার্জিল ভ্যান ডাইক, লেফট ব্যাক নুনো মেন্দেস, মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে এবং আর্দা গুলার, অ্যাটাকিং মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ, রাইট উইঙ্গার এন্ড্রিক, লেফট উইঙ্গার মানে এবং স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। আপনার কোনো অপিনিয়ন? না, এখানে আসলে অপিনিয়নের কিছু নেই। সম্ভাব্য ফ্লপ 11টাই মানে যেটা বেস্ট ফ্লপ 11 হতে পারে সেটাই আমরা বেছে নিয়েছি। হ্যাঁ, আমার একটা শুধু মনে হচ্ছে যে রিয়াল মাদ্রিদ সমর্থকরা হয়তো আমাদের উপর একটু বেশি বিরক্ত হবেন যে রিয়াল মাদ্রিদের প্রতি আমাদের কোনো বিরোধ আছে কিনা। এখানে আপনার ভালভার্দে, গুলার, এন্ড্রিক যিনি রিয়াল মাদ্রিদের এখনও কাগজে কলমে রিয়াল মাদ্রিদের, রোনালদো যিনি ছিলেন একসময় রিয়াল মাদ্রিদের। তো ফ্লপ ইলেভেনে 4 জনই রিয়াল মাদ্রিদের যদি হয় তাহলে বার্সেলোনা কেন নয়? এখন এটা হয়তো রিয়াল মাদ্রিদের সুযোগ নেই, বার্সেলোনা মানেই তো স্পেন। হ্যাঁ, এবং স্পেন বিশ্বকাপ জিতেছে। আপনি
এখানে আসলে বার্সেলোনা রিয়াল জোর মাদ্রিদের করেও ব্যাপারটা- পারবেন না। হ্যাঁ, বার্সেলোনা রিয়াল মাদ্রিদের ব্যাপারটা না, বার্সেলোনা বেঁচে গেছে, তাদের বেশিরভাগ প্লেয়ার স্পেনের বলে। এনিওয়ে, তো এই হচ্ছে আমাদের ফ্লপ 11। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের ফ্লপ একাদশ। আপনার ফ্লপ একাদশে কারা জায়গা পাবেন, কারা বাদ পড়বেন, সেটা আমাদেরকে জানাতে পারেন কমেন্টে। আমরা জানতে চাই আপনাদের ফ্লপ 11টা কেমন হবে। ধন্যবাদ।